আজ থেকে শুরু হতে চলা ভারত বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজে শক্তিমত্তা ও পরিসংখ্যানে কোন দল কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে, বা কোন দলের কোন কোন প্লেয়ারের এই সিরিজে ভালো পারফর্ম করার চান্স রয়েছে, কিংবা কোন কোন প্লেয়ারের একা হাতেই দেখতে গেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমেই আমরা ভারত বাংলাদেশের টি-20তে হেড টু হেডের পরিসংখ্যানটা একবার দেখে নিই। মোট 14 ম্যাচ খেলেছে এই দুই দল, তার মধ্যে 13বার জিতেছে ভারত, মাত্র একবার জিততে পেরেছে বাংলাদেশ। তো এই জায়গাটায় ডেফিনেটলি আর কি ভারতই বাংলাদেশের উপর ডমিনেট করছে। আর আমি গতকালের ভিডিওটায় বলেছিলাম ভারতের এই স্কোয়াডটা তুলনামূলক অনেকটাই নতুন। কেন বলেছিলাম? কারণ ভারতের এই আর কি যে স্কোয়াডটা দিয়েছে 15 জনের স্কোয়াডের মোট আন্তর্জাতিক টি-20 খেলার অভিজ্ঞতা আছে 403টা। সেই দিক থেকে আবার বাংলাদেশের এই স্কোয়াডের মানে টি-20 খেলার অভিজ্ঞতা আছে 662টা। তাহলে ভাবুন 403 662, প্রায় 1.5 গুণেরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের এই স্কোয়াডটার রয়েছে। এছাড়াও ভারতের, আমি তো বলেছিলাম এই 15 জনের মধ্যে 3 জন এমন প্লেয়ার যাদের এখনও আন্তর্জাতিক টি-20তে ডেবিউ হয়নি, আর এছাড়াও এমন 4 জন প্লেয়ার রয়েছে যারা এখনও 10টা আন্তর্জাতিক টি-20ও খেলেনি। মানে হিসাব মতো দেখলে 15 জনের মধ্যে 7 জনই কিন্তু অলমোস্ট নতুন এই আর কি আন্তর্জাতিক আঙ্গিনায়। তো এই পরিসংখ্যানটা নিয়ে আমার মনে হয় না উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ ভারতের যে আর কি 7 জন প্লেয়ার বললাম অলমোস্ট নতুন, তাদের কিন্তু ঘরোয়া ক্রিকেট বলুন বা আইপিএলের মঞ্চে বলুন প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই আর কি আইপিএলটা যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলেরই একটা আর কি টুর্নামেন্ট, তো সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে তাদের মানিয়ে নিতে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। ভারতের এই স্কোয়াডে 100+ টি-20 ম্যাচ খেলেছেন কেবলমাত্র হার্দিক পান্ডিয়া, 102টা তিনি ম্যাচ খেলেছেন। আর বাংলাদেশের এই স্কোয়াডে 100 ঊর্ধ্ব ম্যাচ খেলেছেন দুইজন প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 138 ম্যাচ, আর অপরদিকে মুস্তাফিজুর খেলেছেন 103 ম্যাচ। তো সেই দিক থেকে আর কি আমি আবারও বলছি, মানে ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ এই জায়গাটায় বেশ কিছুটা ভারতের থেকে এগিয়ে রয়েছে, কিন্তু এইটা নিয়ে দুশ্চিন্তা করার আমি আবারও বলছি কোনো কারণ নেই। তাহলে চলুন আন্তর্জাতিক টি-20তে ভারত ও বাংলাদেশের বেশ কিছু টপ পারফর্মারের পরিসংখ্যানটা এবার আমরা একটু ঘেঁটে দেখি। অ্যান্ড অবভিয়াসলি সেটা এই সিরিজের স্কোয়াড থেকেই দেখব। ভারতের পক্ষে এই স্কোয়াড থেকে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি 71 ম্যাচ খেলে করেছেন মোট 2432 রান। সবচেয়ে বেশি ব্যাটিং অ্যাভারেজ কার জানেন? রিঙ্কু সিংয়ের। তার অ্যাভারেজ হচ্ছে 59.71, মানে দেখতে গেলে প্রায় 60-এর কাছাকাছি। এটা যে কোনো ব্যাটসম্যানের যে কোনো ফরম্যাটে একটা ড্রিম অ্যাভারেজ। আর রিঙ্কু সিং কিন্তু মোটেই টপ অর্ডার ব্যাটার নন, তিনি ওই মিডিল অথবা লোয়ার মিডিল অর্ডারেই ব্যাটিং করে থাকেন। তো সেখানে ব্যাটিং করেও টানা 23 ম্যাচ খেলার পরেও যে এই অ্যাভারেজটা তিনি মেনটেন করে গেছেন, এটাই কিন্তু অনেক বড় কৃতিত্বের ব্যাপার। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার জানেন? ব্যাটিং স্ট্রাইক রেট। আপনারা ভাবছেন নিশ্চয়ই ক্যাপ্টেন সূর্যকুমারের নাম, না, এই জায়গাটাতেও আসবে ওই রিঙ্কু সিংয়েরই নাম। তার আন্তর্জাতিক টি-20তে স্ট্রাইক রেট হচ্ছে 174.17, যেটা ওই সূর্যকুমারের থেকেও বেশি। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে জানেন এই স্কোয়াড থেকে? হার্দিক পান্ডিয়া। তিনি এখনও অবধি 102 ম্যাচে নিয়েছেন 86 উইকেট। আর সবচেয়ে ভালো ইকোনমিতে বল করেছেন এই স্কোয়াড থেকে ওই রবি বিষ্ণই, তার ইকোনমি হচ্ছে 7.3। তো এই হচ্ছে ভারতের কিছু টপ পারফর্মারের নাম। আর অপরদিকে বাংলাদেশেরও যদি এই আর কি মানে টপ পারফর্মারের আমরা পরিসংখ্যানটা তুলে ধরি, তাহলে এই জায়গাটায় বাংলাদেশেরও সবচেয়ে বেশি রান করেছেন ডেফিনেটলি এই স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 138 টি-20 খেলে করেছেন 2393 রান। সবচেয়ে বেশি ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে তাওহিদ হৃদয়ের, ওই 27.59 অ্যাভারেজে তিনি রান করেছেন। সবচেয়ে বেশি স্ট্রাইক রেটও ওই তাওহিদ হৃদয়েরই, তার স্ট্রাইক রেট হচ্ছে 130.82। আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই জায়গাটায় বাংলাদেশের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমান, যাকে ফিজ বলে আমরা চিনি। 103 ম্যাচে তিনি নিয়েছেন 128 উইকেট। এছাড়াও তিনি দুবার 5 উইকেট আর 3বার 4 উইকেট ইনিংসের শিকার করেছেন। তো দেখতে গেলে এটাও কিন্তু বেশ অনেক বড়ই কৃতিত্বের অধিকারী। আর সবচেয়ে ভালো ইকোনমিতে বল করেছেন বাংলাদেশের এই স্কোয়াড থেকে ওই তানজিম হাসান সাকিব, যিনি ওই আগের টি-20 বিশ্বকাপে চরম ভেলকি দেখিয়েছিলেন বল হাতে। তিনি আর কি রান দিয়েছেন 7.22 ইকোনমিতে। তো আমরা যদি আর কি এই টপ পারফর্মারের যদি পরিসংখ্যানটা দু দলের মধ্যে একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করি, তাহলে খুব বেশি কিন্তু পিছিয়ে কোনো দলকেই রাখা যাবে না। শুধুমাত্র ওই ব্যাটিং অ্যাভারেজ আর স্ট্রাইক রেটের দিকটা বাংলাদেশের পক্ষে একটু বেশ পিছিয়ে রয়েছে ভারতের সাপেক্ষে। এছাড়াও ভারত ও বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারদের উপর আলাদা করে নজর রাখতে হবে এই পার্টিকুলার টি-20 সিরিজটায়, যারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তারা হলেন, প্রথমে ভারতের পক্ষে বলি, অধিনায়ক ওই সূর্যকুমার যাদব। আমরা জানি সূর্যা টি-20 ফরম্যাটে কতটা বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, মানে তিনি এক ওভারেই ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন, এরকমই আর কি ক্ষমতা তার রয়েছে। তো এছাড়াও আর কি এখনও পর্যন্ত তিনি 71 ম্যাচের 68 ইনিংসে তিনি মোট রান করেছেন 2432। তার এই জায়গায় 4টা সেঞ্চুরি 20টা হাফ সেঞ্চুরি রয়েছে।
ভাবুন মানে 68 ইনিংসের মধ্যে 24টা ইনিংসকেই তিনি কনভার্ট করে নিয়ে গেছেন 50+এ। মানে কতটা ধারাবাহিকতা থাকলে বা কতটা আর কি রানের খিদে থাকলে এইভাবে পারফর্ম করা যায়। তো ডেফিনেটলি তার উপর আলাদা করে নজর রাখতেই হবে। এছাড়াও হার্দিক পান্ডিয়ার দিকেও নজর দিতে হবে। তিনি হচ্ছেন এই আর কি পুরো সিরিজটার সবচেয়ে সেরা অলরাউন্ডার। তিনি ব্যাট হাতেও যেমন পারফর্ম করতে পারেন, ওই ছোট ক্যামিও খেলতে পারেন, আবার একর পাশে মানে তিনি যদি মানে শুরুর দিকে যদি বেশ কয়েকটা উইকেট যদি ভারতের চলে যায় সেখানেও কিন্তু ধৈর্য ধরে আর কি ইনিংসটাকে বিল্ড আপ করে লাস্টের দিকে গিয়ে কিন্তু ফ্লারিশ করতে পারেন। সব রকমের আর কি রোল প্লে করার ক্ষমতাই কিন্তু তার মধ্যে রয়েছে। এছাড়াও বল হাতেও যে তিনি কতটা কার্যকর সেটাও নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে লাগবে না। এছাড়াও নজর রাখতে হবে রিঙ্কু সিংয়ের দিকে। আমি যেটা বললাম একটু আগে, রিঙ্কু সিংয়ের ওই ব্যাটিং অ্যাভারেজ আর স্ট্রাইক রেট, যেটা কিন্তু যে কোনো অপোনেন্টের কাছে ভয়ের একটা কারণ। আর রিঙ্কু সিং এই পার্টিকুলার সিরিজটায় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যা আভাস পাওয়া গেছে তিনি 4 নম্বরে ব্যাটিং করবেন। মানে এবার কিন্তু বেশ তিনি ওপরের দিকেই ব্যাটিং করবেন, তো যথেষ্টই আর কি সময় পাবেন নিজের ইনিংসটাকে বিল্ড আপ করার জন্য। তো সেই কারণে আরও আর কি বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই রিঙ্কু সিং, সেটা মানে ইনিংসের মাঝপথে হোক কিংবা শেষের দিকে হোক। আর এছাড়াও আর কি মানে ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয়ের দিকে নজর রাখতে হবে। রবি বিষ্ণয় এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তিনি ওই মাত্র 32 ম্যাচ খেলে তার মধ্যে কিন্তু 48টা উইকেট শিকার করে নিয়েছেন। এছাড়াও তিনি একবার 4 উইকেটও নিয়েছেন। আর এছাড়াও আমার মনে আছে এই বছর শুরুতে ভারত আফগানিস্তানের সাথে একটা যে টি-20 সিরিজ খেলেছিল তার লাস্ট ম্যাচটায় ওই মানে যেখানে আর কি ওই ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছিল, সেই সুপার ওভারে মানে দুবার সুপার ওভার হয়েছিল, তার প্রথম সুপার ওভারটা ড্র হয়েছিল, পরেরটায় আবার এই রবি বিষ্ণয় বল করতে এসেছিল। তিনি 3 বলের মধ্যেই আর কি আফগানিস্তানের 2 উইকেট তুলে নিয়ে ওই জায়গাটায় ভারতকে কিন্তু জিতিয়ে দিয়েছিলেন। আর তার হাতে কিন্তু সব রকমের ভ্যারিয়েশন রয়েছে, তিনি লেগ ব্রেক পারেন, গুগলি পারেন, স্লাইডার পারেন, ফ্লিপার পারেন, মানে লেগ স্পিনের যত অস্ত্র সব কিন্তু তার ভান্ডারে মজুত রয়েছে। তো ডেফিনেটলি এই জায়গাটায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলুন কিংবা আমাদের এই সাধারণ অডিয়েন্সের পক্ষ থেকে বলুন, রবি বিষ্ণয়ের উপর নজর রাখতেই হবে। আর এছাড়াও আর্শদীপ সিংয়ের কথাও বলতে হবে, তিনি আগের টি-20 বিশ্বকাপে হায়েস্ট উইকেট টেকার ছিলেন। এছাড়াও তার ইকোনমিও কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতোই। ভারতের ওই টি-20 বিশ্বকাপ জয় যাদের অবদান রয়েছে তার মধ্যে ওই আর্শদীপ সিংয়ের ওই শুরুতে এসে বোলিং করে দেওয়া কিংবা কি ডেথ ওভার্সে তার ওই 1-2 ওভার হাত ঘুরিয়ে দেওয়া অনেক কিন্তু বড় অবদান রয়েছে। এছাড়াও তিনি কিন্তু যথেষ্ট একজন ভালো ফিল্ডারও, আর তিনি বেশ ভালো টাচেই রয়েছেন ইদানিং, মানে তার দিকে আর কি আমাদের সবার নজর থাকবে। আর এবার বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারদের উপর আমাদের নজর রাখতে হবে তাদের মধ্যে হলেন লিটন দাস। লিটন আর কি ধারাবাহিকভাবে রান করতে না পারলেও তিনি যেদিন আর কি টাচে থাকেন সেদিন কিন্তু একা হাতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। আমার মনে আছে সেই 2022 সালে টি-20 বিশ্বকাপে ওই ভারতের এগেনস্ট ওই অ্যাডিলেডের ম্যাচটায় কীভাবে আর কি তিনি শুরুতেই আর কি ভারতের বোলারদের কাউন্টার অ্যাটাক করে 27 বলে 60 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন। ওই দিন আর কি তিনি কিছুটা আনলাকি ছিলেন, ওই তার পার্টনার শান্তর সাথে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। না হলে লিটন কিন্তু যদি আর 2-3টা ওভার যদি স্টে করতে পারতো ক্রিজে, তাহলে ইউ নেভার নো বাংলাদেশ ওই ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। আর আমরা জানি লিটনের ব্যাটিং সামর্থ্য কতটা, তিনি মানে তার ওই একটাই সমস্যা যে তিনি একদম ধারাবাহিকভাবে রান করতে পারেন না। এই জিনিসটা ছাড়া তার কিন্তু ব্যাটিং প্রতিভা বলুন বা আর কি ব্যাটিংয়ের কার্যকারিতা বলুন, এইটা নিয়ে আর কি কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থাকার কথা নয়। তো ডেফিনেটলি তার উপর আলাদা করে নজর রাখতেই হবে। এছাড়াও আর কি তাওহিদ হৃদয়, বাংলাদেশের আমি আবারও বলছি এই টি-20 সেটআপের মধ্যে মানে পার্টিকুলারলি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কার্যকরী, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে আর কি উপযুক্ত টি-20 ব্যাটার হলেন এই তাওহিদ হৃদয়। তিনি উইকেটের চারপাশে যেভাবে শট খেলেন, পার্টিকুলারলি স্পিনারদের এগেনস্টে তার ওই স্লক সুইপগুলো মানে দেখলেই মন জুড়িয়ে যায়। আর তিনি হচ্ছেন এই মানে টিমটার বা এই স্কোয়াডটার সবচেয়ে ডাকাবুকো ব্যাটার। মানে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিগ শট নিয়ে আর কি নিজের রানের সাথে দলের রানটাকেও আর কি বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও আর কি তার হেলদি স্ট্রাইক রেট প্রায় 131 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এখনও পর্যন্ত এই আন্তর্জাতিক টি-20তে, যেটা আবার বাংলাদেশের এই স্কোয়াডের মধ্যে সবচেয়ে হায়েস্ট। তো ডেফিনেটলি তার উপর আলাদা করে নজর রাখতেই হবে। আর এছাড়াও বাংলাদেশের ওই পেস ট্রায়ো মুস্তাফিজুর, তাসকিন আর ওইদিকে তানজিম হাসান সাকিব, এই তিনজনের উপরও নজর রাখতেই হবে। মুস্তাফিজ এই আর কি টিমটায় সবচেয়ে আর কি অভিজ্ঞ পেস বোলার, তিনি মানে তিনি 100-র উপর ওর মানে টি-20 ম্যাচ খেলে ফেলেছেন, 128 উইকেটও পেয়েছেন। আমি সেই শুরুতে বললাম 5 উইকেট 4 উইকেটও আর কি অনেকবার করে শিকার করেছেন। বা তার ওই বিষাক্ত ইনসুইঙ্গিং কাটার বলুন বা স্লোয়ার বলুন, এই ডেলিভারিগুলো দিয়ে তিনি ব্যাটসম্যানকে কিন্তু সবসময় বিভ্রান্ত করতেই পছন্দ করেন। আর অপরদিকে তাসকিন আর তানজিম হাসান সাকিব এরাও কিন্তু বেশ ধারাবাহিক পারফর্মার, বেশ কয়েক বছর ধরেই তাসকিন বাংলাদেশের এই টিমটার পেস অ্যাটাককে লিড করে যাচ্ছে। তো তার দিকেও আর কি ডেফিনেটলি নজর রাখতে হবে ভারতীয় ব্যাটারদের বা আমাদের মতো এই সাধারণ সমর্থকদের। আর তানজিম হাসান সাকিব তার কার্যকারিতা প্রমাণ করে দেখিয়েছে ওই আগের টি-20 বিশ্বকাপে, তো ডেফিনেটলি তার দিকেও আমাদের সবার নজর রাখতেই হবে।
এছাড়াও ভারত ও বাংলাদেশের শেষ 5 টি-20 ম্যাচের মুখোমুখি সাক্ষাতে ভারত জিতেছে 4বার আর বাংলাদেশ 1বার। আর বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতকে একমাত্র যে টি-20টায় পরাজিত করেছে সেটা তাদের ওই আগের ভারত সফরে 2019 সালে বাংলাদেশ যখন ভারতে এসেছিল, সেখানে ওই 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটায় বাংলাদেশ ভারতকে 7 উইকেটে হারিয়েছিল ওই মুশফিকুর রহিমের একটা অনবদ্য ইনিংসের সৌজন্যে। ওই একটা মাত্র ম্যাচ ছাড়াই বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত ভারতকে কোনো সিঙ্গেল টি-20 ম্যাচেই হারাতে পারেনি। প্রত্যেক কটাতেই ভারত বাংলাদেশকে একবারে উড়িয়ে দিয়েছে। তো আপনারা কি মনে করেন, আজ থেকে শুরু হতে চলা ভারত বাংলাদেশের এই 3 ম্যাচের টি-20 সিরিজের শিরোপাটা শেষমেশ কোন দল ঘরে তুলবে, কিংবা এই দুই দলের কোন কোন প্লেয়ার নিজেদের সেরা পারফরম্যান্স করে তাদের দলকে জেতাতে সাহায্য করবে, কিংবা দলের জয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি?